ফিলিং স্টেশনে বাড়তি চাপ, 3 কর্মীকে শাস্তি দেয় ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি। রংপুর বিভাগে তেল সরবরাহ বন্ধ, নড়াইলে পাম্প ম্যানেজার হত্যায় ট্রাক চালক গ্রেফতার। সাগরপথে ইউরোপ যাত্রা থামছেই না, খাবারের অভাবে মৃতদের 12 জনই সুনামগঞ্জে। গ্রিসের সহায়তায় জীবিতদের দেশে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন প্রতিমন্ত্রী। চট্টগ্রামের সাগরিকায় আগুনে পুড়ল মাছ প্রক্রিয়াজাত কারখানা। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি কারখানা কর্তৃপক্ষের। ময়মনসিংহ মহানগরের বস্তিতে মেলে না ন্যূনতম মৌলিক অধিকার, সুবিধা বঞ্চিত 2.5 লাখের বেশি বাসিন্দা। এলাকাভিত্তিক পাইলট প্রকল্প নেয়ার পরামর্শ। এবং স্থগিত হওয়া শেরপুর 3 আসনে ভোট গ্রহণ 9 এপ্রিল। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনা। সারা দেশে জ্বালানি তেলের সংকটে ভোগান্তিতে সব পর্যায়ের মানুষ। পাম্পে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। গ্রাহকদের অভিযোগ, অনেকেই বোতলে তেল সংগ্রহ করে খোলা বাজারে বেশি মূল্যে বিক্রি করছে। আর পাম্প মালিকরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না থাকায় এই সংকট তৈরি হয়েছে। জ্বালানি তেল যেন অনেকটা সোনার হরিণ, ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মিলছে না। প্রতিদিনের মতো রোববার সকাল থেকেই বিভিন্ন জেলার পেট্রোল পাম্পে ভিড় করেন চালকরা। না পেয়ে ফিরে আসতে হয় অনেককেই। রংপুরে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। অনেক পাম্পে ডিজেল অকটেন না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের। তাদের অভিযোগ, অনেকেই বোতলে তেল সংগ্রহ করে খোলা বাজারে বেশি মূল্যে বিক্রি করছে। আর পাম্প মালিকরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না থাকায় এই সংকট। প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পর যদি তেল পাই, সেক্ষেত্রে এগুলো মোটরসাইকেল বিক্রি করে দিয়ে অটো রিক্সা ব্যাটারি এগুলাই চালাতে হবে। ভ্যান ঠিক করতেছে, মোটরসাইকেল ঠিক করতেছে, ওইখানে তেল পাওয়া যায়, পাম্পে তেল নাই। সর্বনিম্ন 500 টাকা যদি একটা মোটরসাইকেল করা হয়, তাহলে 2-3 দিন একটা মোটরসাইকেল অনায়াসে চলবে। বন্দরনগরী চট্টগ্রামেও তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। কোথাও সীমিত পরিমাণে তেল সরবরাহ করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে এসে এই সিরিয়াল দাঁড়াইছি। চট্টগ্রামের শেষ ভরসা এটাই, এটা ছাড়া আর কোনো ভরসা নাই। তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রাজশাহীর 3টি সাব ডিপোতে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 24 ঘন্টায় কি পরিমাণ তেল আসছে ও কোন কোন পাম্পে যাচ্ছে তা মনিটরিং করা হচ্ছে। সকল ফিলিং স্টেশনে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতের জন্য বিজিবি বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে। খুলনায় নির্ধারিত সময়ে সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া যাচ্ছে। তেল যদি টোটালি না থাকে ভাই বলে দিক, আমরা গাড়ি যে ভাঙাড়িতে বিক্রি করে দিই। রাঙামাটিতে নতুন নিয়মে জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত গণপরিবহন, সাধারণ গ্রাহক এবং বেলা 2টা থেকে 3টা পর্যন্ত সরকারি গাড়ি ডিজেল সংগ্রহ করতে পারবে। আর শনি, সোম ও বুধবার একই নিয়মে অকটেন ও পেট্রোল সংগ্রহ করা যাবে। এছাড়া প্রতিটি ফিলিং স্টেশনের নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, তেলের কোনো পাচ্ছি না। সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন এলাকার পাম্পগুলোতেও যানবাহনের দীর্ঘ লাইন। তেলের অভাবে বোরো চাষও ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি কৃষকদের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 3 কর্মীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে 8 জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। শ্রমিকরা বলছেন, শনিবার পার্বতীপুর থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর যাচ্ছিলেন ট্যাঙ্ক লরি শ্রমিক। পথে তেলবাহী লরির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় চালক ও হেলপার গাড়ি মেরামত করছিলেন। এ সময় নীলফামারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার, চালক ও হেলপারকে 6 মাসের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেন। শ্রমিকদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়াকে বদলি করা না হলে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী অপু বণিক ও দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। সবশেষ খবর জানতে সরাসরি শুরুতে যাচ্ছে বণিকের কাছে।
দেখুন, সারা দেশের নিয়ে তেলের যে একটি সংকট তৈরি হয়েছে, তো সেই সংকটের প্রভাবটি কিন্তু সিলেটে কিছুটা হলেও কিন্তু পড়েছে। আমরা সকাল থেকে পেট্রোলের বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো কিন্তু আমরা ঘুরেছি এবং আমরা যেমনটি দেখেছি প্রত্যেকটি পাম্পেই কিন্তু অকটেন, ডিজেল এবং যে পেট্রোল রয়েছে তা পেট্রোল কিন্তু দেওয়া হচ্ছে এবং বিশেষ করে একটা রেশিও আকারে কিন্তু তাদেরকে এই যে জ্বালানি যে সরবরাহটা সেটা কিন্তু করা হচ্ছে। 200 টাকা করে দেওয়া হচ্ছে পেট্রোল, ডিজেল এবং অকটেন, এবং প্রাইভেট যে বড় যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে আসলে 1000 টাকার মতো করে কিন্তু সর্বোচ্চ এখানকে তাদের জ্বালানি সরবরাহ করা হচ্ছে। আমরা ডিপো পরিদর্শন করেছিলাম, সেখানে আমরা যেমনটি দেখেছি যে আজকে সকালে সিলেটে যে 2টি ডিপো রয়েছে সেই ডিপো থেকে প্রায় অর্ধ শতাধিক যে পেট্রোল পাম্প রয়েছে সেগুলোতে কিন্তু কয়েকটি ধাপে তেল সরবরাহ করা হয়েছে এবং এই জায়গা থেকে আসলে প্রায় প্রত্যেকটি যে লরি, সেই লরির ক্যাপাসিটি যতটুকু আমাদেরকে জানানো হয়েছে প্রায় 4.5 থেকে 5,000 লিটার পর্যন্ত এক একটি লরি থেকে কিন্তু এই জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং এখানে নিরাপত্তা জোরদারের স্বার্থে কিন্তু এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, সেটা আমরা লক্ষ্য করছি। এবং এখন আমরা যে পেট্রোল পাম্পটিতে রয়েছি সেটি হচ্ছে সুভানি ঘাটের পেট্রোল পাম্প এবং এই পেট্রোল পাম্পটিতে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই দিকটা মাথায় রেখেই কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আমরা কয়েকটি পাম্পে যেমনটি ঘুরছিলাম সেখানে আসলে তেমন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং জ্বালানি তেলের যে সরবরাহটি রয়েছে সেই সরবরাহ কিন্তু আসলে সচল রয়েছে। আমরা এখানে কয়েকজন বাইকার এবং গাড়ি ড্রাইভারের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে তাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু পাচ্ছেন, তবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যদি স্টক করার কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে তারা পেট্রোল পাম্পগুলো থেকে কিন্তু সেই সরবরাহ তারা পাচ্ছেন না, তাদেরকে দেয়া হচ্ছে না, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কথা বলছিলাম পেট্রোল পাম্প যে মালিক সমিতি সিলেট বিভাগের যিনি রয়েছিলেন ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আজিম, ওনার সাথে আমরা কথা বলছিলাম। উনি যেমনটি বলছিলেন যে আসলে তেমনভাবে কোনো ধরনের যে সরবরাহের যে সংকটটি রয়েছে তেলে সেই ঘাটতিটি কিন্তু তাদের কাছে নেই এবং যেহেতু সিলেটে 2টি ডিপো রয়েছে এবং এই 2টি ডিপো থেকেই প্রায় অর্ধ শতাধিক যে পাম্পগুলো রয়েছে তার কাছ থেকে আমরা যেমনটি জানছিলাম যে প্রায় 58টির মতো পেট্রোল পাম্প রয়েছে, সেই পাম্পগুলোতে কিন্তু যে পরিমাণ তাদের চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী কিন্তু বিভিন্ন ধাপে আসলে ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হচ্ছে এবং নিরাপত্তা দিকটা মাথায় রেখেই কিন্তু এই যে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের যে ডিপোতে যে জকিগঞ্জের ব্যাটালিয়ানের যে 19 বিজিবি তারা রয়েছে, তারা কিন্তু এক প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়ান 48 বিজিবির আরেকটি প্লাটুন সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। তো সব মিলিয়ে যদি আমি বলি যে সিলেটের সার্বিক যে অর্ধ শতাধিক যে পেট্রোল পাম্প রয়েছে এখানকার আসলে জ্বালানি সরবরাহ কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে অতিরিক্ত চাহিদার যেগুলো জ্বালানি দরকার ছিল সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছ থেকে সিলেট থেকে এখানের সর্বশেষ খবরাখবর। এখন আমরা চলে যাব দিনাজপুরে, আমরা জানবো সেখানে আমাদের সহকর্মী দুলাল আছেন, তার কাছ থেকে জানবো সেখানকার আসলে পেট্রোল পাম্পগুলো সর্বশেষ খবরাখবর। দুলাল, জ্বালানি তেল সংকটের সঙ্গে কিন্তু আরেকটি সমস্যা যোগ হয়েছে। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন আজকে থেকে কর্মবিরতি শুরু করেছে অনির্দিষ্টকালের জন্য। এইখানে রংপুর বিভাগে বিশেষ করে পার্বত্য রেলহেড ডিপো থেকে যে ট্যাঙ্ক লরিগুলো আপনার তেল নিয়ে যেত তারা কিন্তু আজকের এই অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে কিন্তু তারা তেল নিচ্ছেন না। এই ধরনের আরেকটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ নীলফামারী যাওয়ার পথে ট্যাঙ্ক লরির চালক সহ 3 জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার প্রতিবাদে আজকে সকাল 8টা থেকে রংপুর বিভাগের ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ডাকে কিন্তু সারা রংপুর বিভাগের ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট শুরু হওয়ার কারণে একটি বিরাট সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে আমরা এই ট্যাঙ্ক লরি শ্রমিক এই ইউনিয়নের যে দাবি, তারা যেটা বলছেন যে অন্যায়ভাবে যে শ্রমিকদের জেলা প্রশাসনের তরফ থেকে জেল এবং জরিমানা করা হয়েছে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি এবং প্রশাসনের তারা হচ্ছে তাদের জেলা প্রশাসকের তারা বদলিও চেয়েছেন, এই ধরনের তারা করেছেন। আমরা পার্বতীপুর রেল ডিপোর সঙ্গে যোগাযোগ করে যেটা জেনেছি সেখানে প্রায় শতাধিক আপনার ট্যাঙ্ক লরি এখানে অবস্থান করছে এবং ট্যাঙ্ক লরি যারা ড্রাইভার এবং তারা শ্রমিক যারা আছেন তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত এই শ্রমিকদের তারা মুক্তি না দিবে, নিঃশর্ত মুক্তি না দিবে ততক্ষণ পর্যন্ত তারা ট্যাঙ্ক লরি চালাবেন না। এবং এই কারণে কিন্তু যেহেতু যারা
এই জ্বালানি সংকটের কারণে বিভিন্ন পেট্রোল পাম্পে তারা বরাদ্দ নিয়ে এই ট্যাঙ্ক লরিগুলোর পার্বতীপুর রেলহেড থেকে তারা পেট্রোল পাম্পে যে যেতেন সেটা কিন্তু বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার কারণে আরেকটি আপনার বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা দিনাজপুর পেট্রোল পাম্প মালিক এবং পরিবেশক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের দাবির সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা বলেছেন এই মুহূর্তে তাদের যে ট্যাঙ্ক লরি শ্রমিকরা যদি কাজে যোগদান না দেয় তাহলে তারা কিন্তু ট্যাঙ্ক লরি তারা চালাতে পারবেন না এবং তেল পরিবহনের সবচেয়ে বেশি যেটি আপনার প্রয়োজন ছিল সেটাও কিন্তু এখন বন্ধ হয়েছে। এই কারণে বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু আমরা দেখছি যে সংখ্যাটা এবং যে সংকট ছিল সেটা কিন্তু আরও ঘনীভূত হচ্ছে এবং অবিলম্বে ট্যাঙ্ক লরি শ্রমিকদের নিঃশর্ত মুক্তি না দিলে রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন তারা যেটা বলছেন এই মুক্তি না দেওয়া পর্যন্ত এবং তারা কিন্তু তারা এই ধর্মঘট তারা প্রত্যাহার করবেন না। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। জ্বালানি সংকটের খবর জানছিলাম আমরা সিলেট ও দিনাজপুর থেকে। এদিকে বাগেরহাটের মোংলায় সরকারি তেলের ডিপোতে অবৈধভাবে মজুত করা 12,500 লিটার ডিজেল জব্দ হয়েছে। রাতে যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের প্রতিষ্ঠান মংলা ওয়েল ইনস্টলেশন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং জেলা প্রশাসন। নথি যাচাই বাছাই ও সরেজমিনে তদন্ত করে প্রতিষ্ঠানের 3টি ট্যাঙ্ক থেকে অবৈধভাবে 12,613 লিটার ডিজেল মজুতের প্রমাণ মেলে, যার বাজার মূল্য প্রায় 12,10,000 টাকা। নড়াইলে তেল না পেয়ে ট্রাক চাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ঘটনায় 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর পাম্প ম্যানেজারকে হত্যার প্রতিবাদে জেলায় তেল বিক্রি বন্ধ রেখেছে পেট্রোল পাম্প মালিক সমিতি। এদিকে ঘাতক ট্রাকটির চালক সুজাত আলী মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব। সিসিটিভির ফুটেজে দেখা যায় শনিবার রাতে নড়াইল সদরের তানবীর ফিলিং স্টেশনে তেল নিতে যান ট্রাক চালক সুজাত। দীর্ঘ সময় পরও তেল না পেয়ে ম্যানেজার নাহিদ সর্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। রাত 2টার পর কাজ শেষ করে সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাহিদ। পাম্প থেকে বের হতে তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলে মারা যান নাহিদ। আশঙ্কাজনক অবস্থায় জিহাদকে ঢাকায় নেওয়া হয়। বাকবিতণ্ডার জেরে ট্রাকের চালক এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ নাহিদের সহকর্মী ও এলাকাবাসীর। তারে আমরা তেল দিতে পারিনি, যার কারণে সে নাহিদ কাকার উপর দিয়ে গাড়ি চালাই দিচ্ছে। আমার ছোট ভাই নাহিদকে পরিকল্পিতভাবে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু বিচার চাই। এদিকে ঘাতক ট্রাকটির চালক সুজাত আলী মোল্লাকে যশোর থেকে আটক করা হয়েছে। নাহিদ সর্দার নড়াইল সদর উপজেলার পেরোলি গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে শোকে স্তব্ধ স্ত্রী সহ পরিবারের সদস্যরা। সময় সংবাদ, নড়াইল। অন্য প্রসঙ্গ, ইউরোপ যাত্রায় আবারও মর্মান্তিক মৃত্যু। লিবিয়া থেকে সমুদ্র পথে গ্রিস যাওয়ার পথে ট্রলারে খাদ্য ও সুপেয় পানির অভাবে ভূমধ্যসাগরে মৃতদের 12 জনই সুনামগঞ্জের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, গ্রিস সরকারের সহায়তায় জীবিতদের দেশে ফিরিয়ে আনবে সরকার। সুনামগঞ্জের 3 উপজেলায় শোকের মাতম। পরিবারের দুঃখ ঘোচাতে এবং উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে সাগরপথে রওনা দেন সুনামগঞ্জের 12 যুবক। দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকা ট্রলারে খাদ্য ও সুপেয় পানির সংকটে একে একে প্রাণ হারান তারা। লিবিয়া থেকে গ্রিসে যেতে জনপ্রতি 12 লাখ টাকায় অলিখিত চুক্তি হয় মানব পাচারকারী মুজিবুর রহমানের সঙ্গে। যাওয়ার পর অর্ধেক টাকা পরিশোধ করেন স্বজনরা। লিবিয়া থেকে সাগর পথে ছোট নৌকায় গ্রিস যাত্রা শুরু হয় 4 জনের। নৌযানটি বিকল হয়ে শারীরিক দুর্বলতা, ক্ষুধা ও সুপেয় পানির অভাবে নৌকায় মারা যান তারা। আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারছি সে ভাই মারা গেছে। মুজিব করি নাম, তার মাধ্যমে গেছে গ্রামে, এরপরে যে আরো খেয়ে আসে দালাল। একইভাবে সুনামগঞ্জের জগন্নাথপুরের 5 জন এবং দোয়ারাবাজার উপজেলার 1 যুবকের ক্ষুধা আর তৃষ্ণায় মৃত্যু হয়। মরদেহ ফেলে দেয়া হয় সাগরে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। গেম দেওয়ার আগেও 1 মাস আগ থেকে তারারে কোনো সঠিক খাবার দিছে না। খাবারের অভাবে তারা অসুস্থ হয়ে গেছে।
এ নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, উদ্ধার হওয়া জীবিত নাগরিকদের তথ্য সংগ্রহ করে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ মিশন। চেষ্টা চলছে গ্রিস সরকারের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনার। বাংলাদেশি আমাদের যারা ওখানে তারা জীবনটা বেঁচে গেছে তাদের অবস্থা কি, তারা ক্যাম্পে কি অবস্থা আছে, তাদের আইডেন্টিফিকেশনটা আমাদের দরকার। নেক্সট স্টেপ হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার। আমাদের অ্যাথেন্সে দূতাবাস আছে, তারা কাজ করছে এবং লিবিয়ার দূতাবাসও এখানে সচেষ্ট আছে। পাচারকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার চেষ্টা করছে সরকার। এই স্মাগলাররা, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সাগরিকায় আগুনে পড়ল মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা বিডি সি ফুড লিমিটেড। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্তারিত পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্টে। চট্টগ্রামের সাগরিকায় রোববার বেলা 11টার দিকে আগুন লাগে মাছ প্রক্রিয়াজাত কারখানায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক। বিডিসি ফুড লিমিটেডের কয়েকটি স্টোরেজের মধ্যে 3 নম্বর কোল্ড স্টোরেজে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশে। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। অনেক ক্ষয়ক্ষতি। আমাদের সবচেয়ে বড় কোল্ড স্টোরেজ এটা, যেটাতে আমরা 500 টনের উপরে ধারণ ক্ষমতা। আগুনে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। হতাহত বা অন্য কোনো কিছু এই মুহূর্তে এই ধরনের কোনো কিছু নেই। আগুনটা নিয়ন্ত্রণ হয়ে গেছে এবং স্মোকটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি। এর সাথে সাথে ঠান্ডার পরিমাণটা যেভাবে কমানো যায় সেটা আমরা কাজ করে যাচ্ছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে কর্তৃপক্ষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে বসতঘর। নিঃস্ব পরিবারটির দিন কাটছে খোলা আকাশের নিচে। শনিবার রাতে সদর উপজেলার বেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, প্রতিদিনকার মতো ঘুমিয়ে পড়েছিলেন তারা। মধ্যরাতে ঘুম ভাঙলে দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাণ নিয়ে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। যোগ দেন প্রতিবেশীরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, তবে এরই মধ্যে পুড়ে যায় বসতঘর। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। এদিকে লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ জানায়, ভোরে পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল হেরিটেজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস। বিরামপুরে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। আহত হন আরও 10 জন। এদিকে মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া লালমনিরহাটের বড়িমারি সুকানদিঘি রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন মানসিক ভারসাম্যহীন আয়ুব আলী। রাজবাড়ীতে পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সকালে কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম সহ 5 সদস্য দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে যান। এ সময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং বিআরটি এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা। পরে দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনা কবলিত বাসটি পরিদর্শন করেন। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার আশ্বাস দেন তারা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করার কথাও জানানো হয়। বগুড়ায় বিল থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে গাবতলীর শালমারা বিলে নিজ জমিতে সেচ দেওয়ার জন্য শ্যালো মেশিন ঘরে থাকতে যান স্থানীয় কৃষক আব্দুল লতিফ। রোববার সকালে স্থানীয়রা ঘরের পাশে তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। স্বজনদের দাবি, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনায় নদীতে ভেসে আসা এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে কেন্দুয়ার কোনাপাড়া গ্রামের শাইলডুবি নদীতে নবজাতকের লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। যশোরে 9 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর থেকে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে আসামির লোকজন। এতে মূল আসামি গ্রেফতার না হওয়ায় চরম আতঙ্কে দিন কাটছে। এ সময় অতি দ্রুত অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বাংলার সময় আরও থাকছে। ঈদ উৎসবেও ফিকে মৌলভীবাজারের পর্যটন খাত। বেহাল সড়ক, ট্রেনের টিকিট স্বল্পতায় দেখা নেই ভ্রমণ পিপাসুদের, লোকসানে স্থানীয় ব্যবসায়ীরা। জামায়াত নেতার মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর 3 আসনের উপনির্বাচনে আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সমর্থন আদায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবিতে রিপোর্ট। শ্রীবদ্দী ও ঝিনাইগাথী উপজেলার 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শেরপুর 3 আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতে ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী আগামী 9 এপ্রিল ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সাবেক জেলা সভাপতি মাহমুদুল হক রুবেল। জামাতে ইসলামী থেকে লড়ছেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই ও দলটির জেলা ব্যবসায়ী শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান। এছাড়া প্রার্থী হয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মাস্কবাদী অংশের নেতা মোহাম্মদ মিজানুর রহমান। প্রচারণা শুরুর পর থেকেই প্রার্থীরা সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সহ নানা আয়োজনে অংশ নিয়ে সমর্থন চাইছেন ভোটারদের, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এই বিষয়গুলিকে প্রাধান্য দেব এবং সেই সঙ্গে আমাদের এই ঝিনাইগাতি পর্যটন এলাকা রয়েছে, আমাদের এই পর্যটন এলাকাকে আরও বেশি যেন ছড়িয়ে দেওয়া যায় নাম, সেই জন্য পর্যটন এলাকার অবকাশটাকে আমরা উন্নত করব। প্রশাসনের যারা ছিলেন তারা আমাকে যেভাবে আশ্বস্ত করেছে যে শেরপুর 3 আসনটা কোনোভাবে বিশৃঙ্খলা হবে না এবং তারা শতভাগ এটাতে একটা ফেয়ার নির্বাচন করবে। তো নুরুজ্জামান বাদল ভাইয়ের যে মাঠটা তৈরি করা ছিল, আমি আশা করি যে আমি যেভাবে মাঠে কাজ করছি খুব তাড়াতাড়ি সেই মাঠটা ইনশাল্লাহ আগের মতো হয়ে যাবে। তবে ভোটাররা বলছেন অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে অভিজ্ঞ, সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। বাজারে অনেক পানি উঠে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা করে তাদের অনেক মাল সামানা ক্ষতি হয়। আমাদের বিরিবান টিকসই করে দেখ, চাই উন্নয়ন করব, ওকে আমরা ভোট দেব। আমি চাই ভালো একজন এমপি হোক, যেটা আমাদের মানুষের কল্যাণের জন্য সবসময় নিয়োজিত থাকবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেক দলের কাছেই আমাদের আহ্বান যে তারা পর্যাপ্ত ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং আমরা ভোটারদেরকে এই মেসেজ দিচ্ছি যে আগামী 9 এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি অত্যন্ত নিরপেক্ষভাবে এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে হবে। আসনটিতে ভোটার সংখ্যা 4,02,029 জন। সময় সংবাদ, শেরপুর। জীবনটা শহুরে, কিন্তু সেই জীবনও ঠিক যেন জীবন নয়, কীটের মতো বেঁচে থাকা। শহরের বস্তিতে বসবাস করা মানুষের জীবনকে আর ভিন্নভাবে ব্যাখ্যা করার উপায় আছে, যেখানে মিলছে না ন্যূনতম মৌলিক অধিকার। স্বাস্থ্য থেকে শিক্ষা সবই নাগালের বাইরে। ময়মনসিংহের বস্তিবাসীদের সুবিধার আড়ালে বেঁচে থাকার সে গল্পই তুলে এনেছেন ওবায়দুল হক। ছবি তুলেছেন গগন পণ্ডিত। ময়মনসিংহ মহানগরের গর্বও এখন তার। ঝাঁ চকচকে দালান, আকাশের সঙ্গে গল্প করে। বিলাসী শপিং মল, রেস্তোরাঁ, কি নেই এখানে।
তবে এই শহরে প্রায় 2.5 লাখ মানুষ আছেন যাদের ঠিক যেন দেখা যায় না, মানে দেখতে পায় না কেউ, যাদের গল্প পুরোটাই দুঃখে ভরা, অথচ তারাই শহরের গতি ঠিক রেখেছেন। মোটে মজুরি করে, রিক্সা ঠেলে, সবজি আনাজ বিক্রি করে বাসাবাড়ি গুছিয়ে রাখতে কিংবা হেঁসেলটাও যাদের হাতছাড়া চলে না, সেই মানুষগুলো কোথায় থাকেন, কেমন থাকেন, নাকি তাদের মানুষের মতো স্বাভাবিক জীবন নেই, তারই বা কে খোঁজ রাখে? পানি আইসা ঘর বুঝে যা, এরপর আমরা থাকতে পারি না। শুধু এখন ঘরের মধ্যে আমরা নাতিন পুতি যা আছে এই ঘরের মধ্যে বসবাস করতেছি। শুধু কি তাই, এখানকার শিশুরাও নিজেদের নাম লেখাচ্ছে অদৃশ্য মানুষের দলে। স্বপ্ন নেই, শিক্ষাও আটকে যায় জীবনের মতোই শৈশবেই। স্কুলে ভর্তি হয়েছিলাম, 6 পর্যন্ত পড়ছি, পড়তে পারি নাই। আমরা আশা করি নতুন সরকারটি বস্তিবাসীতে নজর দিবেন, তাদের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ব্যবস্থা তারা যেন একটি উন্নত জীবনযাপন করতে পারে। বস্তিগুলোতে যে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে তা স্বীকার করেছেন নগর প্রশাসকও। বলছেন কিছু আশার কথা। এই বস্তির জায়গাটার মালিক জেলা প্রশাসন। আমি জেলা প্রশাসনের কথা বলেছি যে যদি ওনারা আমাকে অনুমতি দেয় আমরা সেখানে নতুন করে ঘর নির্মাণ করে দিব। ময়মনসিংহ নগরীতে সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন 291টি বস্তিতে বসবাস 59,512টি পরিবারের। সময়ের সঙ্গে বদলেছে শহর, তবে বদলায়নি বস্তিবাসীর জীবনমান। বিশেষজ্ঞরা বলছেন অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা ছাড়া এই জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়বে। তাই নতুন সরকারের কাছে এখন তাদের প্রত্যাশা মানবিক জীবনযাপনের ন্যূনতম সুযোগ যেন নিশ্চিত করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। জ্বালানি খরচ আর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশে কমছে ধান উৎপাদন, খালি পড়ে থাকছে মাঠ অথবা বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক। চালের আমদানি বাড়ায় কাজ হারাচ্ছেন কৃষিজীবী মানুষ। বিশ্লেষকদের মতে কৃষিপণ্য আমদানিতে দেয়া ভর্তুকি কৃষক পর্যায়ে বন্টন করতে পারলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের সঙ্গে দীর্ঘমেয়াদে সুফল পাবে সরকার। সুমন আহমেদের ক্যামেরায় সেলিয়া সুলতানার প্রতিবেদন। ধানের ক্ষেতের শীতল হাওয়া শান্ত করতে পারে না নীলফামারী থেকে আসা মোতালেবের চিন্তা। ক্ষেত মজুর ধানের ক্ষেতে যতটা তার চাহিদা ততটা নয় অন্য ফসলে। ধান ক্ষেত কমতেছে, সবজি খেতে 6 মাস পর একদিন এইরকম যাই, ধান খেতে ওখানে ডাকে কম। কৃষি উৎপাদনের সবচেয়ে অলাভজনক মনে করা হয় ধান। ফলে কৃষি জমি খালি থাকলেও ক্ষতির ভয়ে কেউ ধান চাষে আগ্রহী নয়। সার, বিষ, কীটনাশক, পানি সবকিছুতে বেশি খরচ বেশি হওয়ার কারণে ভুট্টার দিকে কৃষক ঝুঁকে পড়তেছে, যার জন্য আপনার খাদ্য সংকট। যেভাবে খরচ, তাতে করে আমার ধান ঘরে যে কয়টা লাগবে আর উনার কিনা খাইতে ওই কয়টা লাগবে, এই জন্য উনি করতেছে না। আনোয়ার কালাম পুরোপুরি গৃহস্থী। গত 10 দিন সেচ পাম্প ডিজেলের অভাবে চালু করতে পারেননি। ডিজেল যতদিন না পাবো তো এটা তো ডিজেল ছাড়া চলবে না। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা শুধুমাত্র যে সেসব দেশেই অস্থিরতা তৈরি করছে তা নয়, বরং অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের ভাগ্য নির্ধারণ করছে। এমন পরিস্থিতিতে কৃষিতে স্বনির্ভরতা তৈরি করা গেলে, অর্থাৎ কৃষিতে মহাপরিকল্পনা তৈরি করা গেলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান টিকে থাকবে এবং শক্ত অবস্থানে থাকবে, ঠিক একইভাবে বিশ্বের বাণিজ্যের যে কোনো দরবারে, অর্থাৎ দেন দরবারে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ। একদম চর এলাকায়, হাওড় এলাকায় ধানের ক্ষেত হয়ে যাচ্ছে তামাকের ক্ষেত, ধানের ক্ষেত হয়ে যাচ্ছে ভুট্টার ক্ষেত। কারণ কি? তারা দাম পায় না। আমদানি করতে যে ব্যয়টা হতো সেইটা আমাদের কৃষকের কাছে যাক সেই টাকাটা, এবং এটা আমার মনে হয় সরকারের জন্য সেটা ভালো হবে। প্রত্যেকটা নেগোসিয়েশনের সময় একটা জিনিস প্রায়োরিটি জায়গায় থাকবে, সেটা হলো কোন কোন জিনিসের জন্য আমি লোকালি প্রোডাক্টের উপর ডিপেন্ড করব আর কোন কোন জিনিস আমাকে বিদেশ থেকে আনতে হবে। ওভার ডিপেন্ডেন্স কোনো কারণেই ভালো কিছু না। বৈশ্বিক যুদ্ধ ছাড়াও এই লোকসান গোনার দরদামে ফসলের জমি বছর গড়াতেই সরে যায় কয়েকশো একর দূরে। কোনো কোনো ভাটা বিষ ফোড়ার মতো উকি দেয় মাঠের মাঝে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ধামরাই, সাভার। ঈদ উল ফিতরের টানা ছুটিতে প্রত্যাশা মতো পর্যটকের দেখা মেলেনি মৌলভীবাজারে। সড়কের বিভিন্ন স্থানে সংস্কার চলায় তৈরি হয় যানজট, অন্যদিকে রয়েছে ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগও। উপজেলা প্রশাসন বলছে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। শাহ অলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। পাহাড়, টিলা, ঝর্ণা আর সবুজ চা বাগানে ঘেরা অপরূপ সৌন্দর্যের জনপদ মৌলভীবাজার। শ্রীমঙ্গল, কমলগঞ্জ সহ প্রায় সবকটি উপজেলাতেই গড়ে উঠেছে আধুনিক হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজ। ঈদ সহ বিভিন্ন লম্বা ছুটিতে এসব পর্যটন কেন্দ্রগুলোতে ঢল নামে ভ্রমণ পিপাসুদের।
তবে এবার ঈদুল ফিতরের টানা ছুটিতে ছিল কিছুটা ভিন্ন চিত্র। পর্যটন সংশ্লিষ্টরা জানান, সড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলায় সৃষ্টি হয় যানজট। অন্যদিকে পাওয়া যায় না পর্যাপ্ত সংখ্যক ট্রেনের টিকিট। এতে স্থানীয় দর্শনার্থীর দেখা মিললেও কম মিলছে পর্যটকদের সংখ্যা। এতে কাঙ্ক্ষিত ব্যবসা হয়নি দাবি পর্যটন ব্যবসায়ীদের। আমাদের রাস্তাটার অবস্থা খুবই খারাপ, গেস্টের কিছু থাকে যে আমরা আসলে আসতে অনেকগুলো সময় লাগে। আমরা যে আশা নিয়ে বসছিলাম ওই আশা আমাদের ফিল আপ হয় নাই। পর্যটকদের ভোগান্তির বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সংশ্লিষ্ট দপ্তর প্রধান বা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমরা জানাচ্ছি। জেলায় শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিলিং স্টেশনে বাড়তি চাপ, 3 কর্মীকে শাস্তি দেওয়ায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি। রংপুর বিভাগে তেল সরবরাহ বন্ধ। নড়াইলে পাম্প ম্যানেজার হত্যায় ট্রাক চালক গ্রেফতার। সাগরপথে ইউরোপ যাত্রা থামছেই না। খাবারের অভাবে মৃতদের 12 জনেই সুনামগঞ্জে। গ্রিসের সহায়তায় জীবিতদের দেশে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন প্রতিমন্ত্রী। এবং চট্টগ্রামের সাগরিকায় আগুনে পড়ল মাছ প্রক্রিয়াজাত কারখানা। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি কারখানা কর্তৃপক্ষের। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।